রেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 1, 2 এবং 4 শিখনফল আলোচনা করেছিলাম। তোমরা একটা ঘটনা লক্ষ্য করে দেখো, ধরো কেউ মিনি বাসে করে যাচ্ছে, একদল যাত্রী, আবার কেউ বা খুব স্পেশাল বাস, ঢাকা চিটাগাং স্পেশাল বাস, ধরো অ্যাসালম পরিবহনে যাচ্ছে। অ্যাসালম পরিবহনটা আগে, মিনি বাসটা পিছনে। এবং যদি অ্যাসালম পরিবহনটা মিনি বাস থেকে সমান বেগ নিয়ে আগায়, তাহলে অ্যাসালম পরিবহন থেকে দেখা মিনি বাসের গতিবিধি এবং মিনি বাস থেকে দেখা অ্যাসালমের গতিবিধি কিন্তু এক হবে কি? তোমরা বুঝতেই পারছো, এক হবে না। কিন্তু একই বিষয় আমরা লক্ষ্য করব যদি দেখি মাটিতে বা ধরো ঘর বাড়িতে আমরা আছি, এখানে হেলিকপ্টার উড়ে আসছে, হেলিকপ্টারের অবস্থানটা ভূমি থেকে বা ঘরবাড়ি থেকে যেমন মনে হবে, ঘরবাড়ি থেকে মানে হেলিকপ্টার থেকে ঘরবাড়িতে থাকা মানুষজনের গতিবিধি কিন্তু একরকম কি হবে? বুঝতে পারছো যে আসলে একরকম হচ্ছে না। তো এই বিষয়টা বলতে গেলে এটা আপেক্ষিকতারই বিষয়, এবং এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হবে, পাঠের বিষয় হবে শিখনফল 5 এবং 6 আংশিক। 5 থাকবে গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ ও লরেন্স রূপান্তর সমীকরণ। এটা হচ্ছে শিখনফল 5। 6 আংশিক আজকে আমরা আলোচনা করব যে আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে কাল দীর্ঘায়ন অর্থাৎ সময় সম্প্রসারণ। টাইম ডায়ালেশন বলে, কাল দীর্ঘায়ন। রিলেটিভ থিওরি অনুসারে আমরা কাল দীর্ঘায়নটা আলোচনা করব। এই দুটো শিখনফল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণের সংজ্ঞা দিই। গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ কি বলে? আমরা যদি দুইটা প্রসঙ্গ কাঠামো নিই, জড় প্রসঙ্গ কাঠামো। আমরা জানি জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে সে সকল কাঠামো যারা পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল বিষয়গুলো নিয়ে চিন্তা করে। দুইটা কাঠামো দেখছি, এবং যদি ধরো এস কাঠামো সাপেক্ষে এস প্রাইম কাঠামো ভি বেগে গতিশীল হয়, তাহলে আমরা দুইটা কাঠামোকে বলবো দুইটা কাঠামো যারা পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। এবং এখানে কোনো একটা বিন্দু পি এর স্থানাঙ্ক যদি এক্স, ওয়াই, জেড এবং টি হয়, কোন কাঠামো সাপেক্ষে? এস কাঠামো বা অচল কাঠামো। সচল কাঠামো সাপেক্ষে ঠিক এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম এবং টি প্রাইম। এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, আর এখান থেকে ঠিক এই জায়গার দূরত্ব হচ্ছে
পি বিন্দুর অবস্থানের দূরত্ব হচ্ছে এক্স প্রাইম। তাহলে পি বিন্দুতে থাকা বস্তু বা পর্যবেক্ষক এস কাঠামো বা অচল কাঠামো সাপেক্ষে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড এবং টি, এবং চল কাঠামো বা এস প্রাইম কাঠামো এটা সাপেক্ষে তার স্থানাঙ্ক যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এবং টি প্রাইম হয়, যেখানে চল কাঠামো বা সচল কাঠামো ভি বেগে গতিশীল, তাহলে গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণটা কাকে বলবো? রূপান্তর সমীকরণ কি? রূপান্তর সমীকরণ হচ্ছে দুটা স্থানাঙ্ক ব্যবস্থা। চল কাঠামো সাপেক্ষে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড টি পি বিন্দু, ঠিক একই পি বিন্দুর সচল কাঠামো সাপেক্ষে স্থানাঙ্ক হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এবং টি প্রাইম। তাহলে দুটা স্থানাঙ্ক ব্যবস্থার মাঝে বা দুটা স্থানাঙ্কের মাঝে সম্পর্ক যে সমীকরণ দিচ্ছে তাকেই বলছি আমরা রূপান্তর সমীকরণ। বিজ্ঞানী গ্যালিলিয়ান এই রূপান্তর সমীকরণ প্রথম দিয়েছিলেন বিদায় এটাকে বলা হয় গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ। অর্থাৎ পরস্পর সাপেক্ষে ধ্রুববেগী গতিশীল দুটা প্রসঙ্গ কাঠামোতে যে সমীকরণ দুটা কাঠামোর স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক নির্ধারণ করছে, নির্ণয় করছে, তাকেই বলছি আমরা, তাদেরকেই বলছি আমরা গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ বা নিউটনিয়ান রূপান্তর সমীকরণ। এটাকে নিউটনিয়ান রূপান্তর সমীকরণ বলে। এখন গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ কি হবে? আমরা পাবো যে এক্স প্রাইম সমান হবে এক্স মাইনাস বিটি, ওয়াই প্রাইম সমান হবে ওয়াই, জেড প্রাইম সমান জেড, টি প্রাইম সমান টি। পাশাপাশি বিপরীত গ্যালিলিয়ান এক্স সমান হচ্ছে এক্স প্রাইম প্লাস বিটি প্রাইম, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম, জেড ইজ ইকুয়াল টু জেড প্রাইম, টি ইজ ইকুয়াল টু টি। অচল কাঠামো সাপেক্ষে সচল কাঠামোর স্থানাঙ্ক এটাকে বলছি গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ, আর সচল কাঠামোর স্থানাঙ্কের সাপেক্ষে অচল কাঠামোর স্থানাঙ্ক এটাকে বলছি আমরা গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ। আমরা আপেক্ষিকতার দুটা মৌলিক স্বীকার্য দেখেছিলাম, আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের দুটা মৌলিক স্বীকার্য দেখেছিলাম। এই স্বীকার্য দুইটা আমাদেরকে বলেছিল কি, যে কোনো প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রূপে থাকবে। আর দ্বিতীয় স্বীকার্য বলেছিল শূন্যস্থানে আলোকের দ্রুতি সবসময় ধ্রুবরাশি। কিন্তু আমরা দেখব গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ যখন প্রয়োগ করব, আমি গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণের সীমাবদ্ধতাটা বলছি, দেখব যে প্রথম স্বীকার্যটা এখানে প্রযোজ্য হয় না। সীমাবদ্ধতা গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণে, লিমিটেশনস অফ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন, এটা কি, যে তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের বেলায় তড়িৎ ও চুম্বকত্ব এই দুটো জায়গার মধ্যে সূত্রগুলা কিন্তু অচল এবং সচল কাঠামোতে একই রূপে থাকবে না। আর এগুলো প্রথম স্বীকার্যের সীমাবদ্ধতা গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ যদি আমরা প্রয়োগ করি। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখব শূন্যস্থানে আলোকের দ্রুতি সমান হয়ে যাবার কথা। আমরা এখানে দেখব যে দুই কাঠামোতে আলোকের দ্রুতি সমান হচ্ছে না। আলোকের দ্রুতি সমান হচ্ছে না মানে কি, এখানে আমরা মাইকেলসন মৌলিক পরীক্ষায় দেখেছিলাম যে তাড়িৎচুম্বক তরঙ্গ চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই, ইথার মাধ্যমের প্রয়োজন নেই। এখানে দুই প্রসঙ্গ কাঠামোতে যদি ধরো কোনো আলোকের বেগ দুই রকম হয়ে যায়, তাহলে দ্বিতীয় স্বীকার্যকে ওটা অমান্য করছে, ভায়োলেট করছে। সুতরাং আমাদের এমন একটা রূপান্তর সমীকরণের দিকে যেতে হবে যেটা আপেক্ষিকতার মৌলিক যে স্বীকার্য, বিশেষ তত্ত্বের যে মৌলিক স্বীকার্য তাকে যেন মেনে চলে। তাহলে আমরা নতুন স্বীকার্যের দিকে যাব, নতুন রূপান্তর সমীকরণের দিকে যাব, কিভাবে এরা আপেক্ষিকতার দুটো স্বীকার্যকে মেনে চলে। তাহলে গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ খুব সুন্দর সমীকরণ, যেটা দুটা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক নির্ধারণ করছে। আমরা বলছি দুটো ধ্রুববেগে গতিশীল প্রসঙ্গ কাঠামো নিয়ে আমরা আলোচনা করেছি। সীমাবদ্ধতা থাকবেই, সীমাবদ্ধতা থাকলে তো সীমাবদ্ধতা অতিক্রম করার প্রশ্ন আসে। পরাধীনতা থাকলে পরেই কিন্তু মানুষ পরাধীনতার শৃঙ্খল অতিক্রম করতে চায়, এবং যেভাবে আমরা স্বাধীনতা পেয়েছি।
এখন হচ্ছে লরেন্জ রূপান্তর সমীকরণ। উনি তাড়িৎচুম্বক তরঙ্গ এর উপর ভিত্তি করে বিষয়টা লিখেছিলেন। 1818 আমরা যাচ্ছি লরেন্জ রূপান্তর সমীকরণ বা লরেন্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন। বিজ্ঞানী লরেন্স 1895 সালে বিজ্ঞানী লরেন্স হল্যান্ডের বিখ্যাত পদার্থবিদ হেনরিকে লরেন্স, হল্যান্ড ওনার দেশের নাম হচ্ছে হল্যান্ড, হল্যান্ডের বিখ্যাত পদার্থবিদ হেনরিক এ লরেন্স। ওনার পুরো নামটা দেখবে হেনরিকে লরেন্স বা এস এ লরেন্স বলে। 1895 সালে তাড়িৎচুম্বক তত্ত্বের উপর ভিত্তি করে লরেন্জ রূপান্তর সমীকরণ নিয়ে এসেছেন। এবং লরেন্জ রূপান্তর সমীকরণটা কেমন আমরা প্রতিপাদনে যাচ্ছি না। x প্রাইম সমান x minus vt by root over of 1 minus v square by c square. Y prime is equal to y, z prime is equal to z, t prime সমান t minus vx by c square, root over of 1 minus v square by c square. অর্থাৎ অচল কাঠামো সাপেক্ষে সচল কাঠামোর স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা লরেন্জ রূপান্তর সমীকরণ দিচ্ছে। ঠিক একইভাবে আমরা বলবো বিপরীত লরেন্জ রূপান্তর সমীকরণ, সেটা কিভাবে x is equal to x prime plus dt prime root over of 1 minus v square by c square, y is equal to y prime, z is equal to z prime, t is equal to t prime plus vx by c square root over of 1 minus v square by c square। সচল কাঠামো সাপেক্ষে অচল কাঠামোর স্থানাঙ্ক ব্যবস্থা। এবং এই দুটো সমীকরণ যখন আমরা প্রয়োগ করব, দেখব যে এই দুটো সমীকরণ আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্যকে পুরোপুরি মেনে চলে। এবং এই দুটো স্বীকার্য থেকেই আমরা, এই দুটো সমীকরণ থেকে আমরা দেখব যেটা নিউটনের বলবিদ্যায় বলেছিলাম, দৈর্ঘ্য ধ্রুবরাশি, ভর ধ্রুবরাশি, সময় ধ্রুবরাশি। আমরা দেখব গতির কারণে দৈর্ঘ্য, ভর এবং সময় তিনটা রাশি পরিবর্তিত হয়ে যায়, যেটা শিখনফল 6 আমরা বর্ণনা করতে চেষ্টা করব। শিখনফল 6 একটা অংশ আজকে আমরা বর্ণনা করতে চেষ্টা করবো, সেটা হচ্ছে কাল দীর্ঘায়ন। তাহলে পঞ্চম শিখনফল আমাদের হয়ে গেল গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ এবং লরেন্জ রূপান্তর সমীকরণ। এবার আমরা আমাদের ষষ্ঠ শিখনফল, যেটা হচ্ছে আপেক্ষিকতার তত্ত্বের সাহায্যে আমরা দেখব যে কাল দীর্ঘায়ন হয়। ধরো আমরা এক্স প্রাইম অবস্থানে ঘড়ি রেখেছিলাম, যেখানে একটা সময় নির্ধারণ করা হলো t1 প্রাইম, একটু পরে সময় নির্ধারণ করা হলো t2 প্রাইম সচল কাঠামোতে। তাহলে সময় ব্যবধান t0 হচ্ছে t2 প্রাইম মাইনাস t1। সময় ব্যবধান বা কাল ব্যবধান, এটা হচ্ছে যেটাকে বলবো আমরা প্রকৃত সময়। কোথায়? সচল কাঠামোতে প্রকৃত সময়। ঠিক এই সময় ব্যবধানটা আমরা অচল কাঠামো সাপেক্ষ মাপতে পারতাম। সেই ক্ষেত্রে একজন পর্যবেক্ষক ধরো এক সময় অবস্থানে থেকেই সময় নির্ণয় করলো t1, একটু পরে অচল কাঠামো সাপেক্ষে সে সময় নির্ণয় করলো t2, তাহলে তার সময় ব্যবধান বা কাল ব্যবধান t সমান হচ্ছে t1 minus t2। সময় ব্যবধান আমরা দু কাঠামো সাপেক্ষে আমরা নির্ধারণ করলাম। এখন যদি আমরা লরেন্জ রূপান্তর সমীকরণ দেখি, আমরা সেক্ষেত্রে দেখব যে t1 এর মান কি, আমরা দেখেছি t সমান হচ্ছে কি দেখেছি, t সমান
prime t1 prime plus vx by c square root over of 1 minus v square by c square এবং t2 সমান ছিল t2 prime plus vx prime by c square root over of 1 minus v square by c square। এই দুটো সমীকরণ যদি আমরা এখানে প্রয়োগ করি যে t সমান t1 minus t2 অচল কাঠামোতে t সমান t1 minus t2 এই মান যদি আমরা বসাই t1 plus vx prime by c square root over of 1 minus v square by c square minus t2 prime plus vx prime by c square root over of 1 minus v square by c square। দুটো মান আমরা লরেন্জ রূপান্তর বিপরীত লরেন্জ রূপান্তর সমীকরণ থেকে নিয়ে আসলাম আর বিয়োগ করে দেখবো root over of 1 minus v square by c square এখানে থাকছে আলটিমেটলি হচ্ছে কি t2 prime minus t1 prime যেটাকে আমরা বলবো t0 by root over of 1 minus v square by c square। আমরা দেখেছি যে c সব সময় v এর থেকে অনেক বড়, মানে c always greater than v। কাঠামোর গতি কখনোই আলোকের গতির থেকে বড় নয়, বরঞ্চ আলোকের গতিবেগ অবশ্যই কাঠামোর গতিবেগ থেকে অনেক অনেকখানি বেশি। এটাই আপেক্ষিকতার মূল কথা। যদি আমরা এই সমীকরণ এখানে প্রয়োগ করি, দেখো ভি বাই সি তার মানটা সবসময় একের থেকে কম, বিয়োগ করলে একের থেকে কম হবে, এটা উল্টাই একের থেকে বেশি হবে। তাহলে টি নটকে একের থেকে বেশি একটা সংখ্যা দিয়ে গুণ করলে পরে টি হয়, মানে কি, মানে টি এর মানটা বড়, অর্থাৎ টি গ্রেটার দেন টি নট হচ্ছে সময় ব্যবধানটা আমরা দেখেছি সচল কাঠামোতে, আর টি হচ্ছে অচল কাঠামোতে। মানে কি, আমরা যাকে কাল দীর্ঘায়ন বলছি, কাল দীর্ঘায়ন বিষয়টা হচ্ছে কি, দুটা প্রসঙ্গ কাঠামোতে আমি সময় ব্যবধান নির্ণয় করছি। তাইলে আমরা দেখছি যে অচল কাঠামোতে সময় ব্যবধান সচল কাঠামোতে সময় ব্যবধান থেকে বেশি। অর্থাৎ তাহলে সচল কাঠামোতে ঘড়িটা আসতে চলে, এটা কি বলা হয়, অর্থাৎ সচল কাঠামোতে ঘড়িটা আসতে চলছে মানে কি, যেন ধীরে চলছে বলে মনে হয়। সময়ে সচল কাঠামোতে ঘড়ি ধীরে চলছে বলে মনে হয়, অর্থাৎ এখানে ঘড়ি চলতে দীর্ঘ সময় লাগছে। আমরা বিষয়টা যদি এইভাবে বলি, ধরো কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছি আমরা, একদম স্লোলি মোশন, খুব ধীরে চলা কোনো গাড়ি দিয়ে ধরো 3 ঘন্টা লেগে গেল। আর এটা যে স্পেশাল সার্ভিস, ধরো এশিয়া লাইন দিয়ে যাচ্ছি বা রয়্যাল সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা, সেই সময়টা লাগবে 1.5 ঘন্টা। তাহলে ধরো এশিয়া লাইনের যাত্রী ঘড়িটা কম চলেছে কুমিল্লা থেকে ঢাকা যেতে, এবং খুব, আর নর্মাল গাড়িতে যেতে কিন্তু 3 ঘন্টা লেগেছে, এখানে ঘড়ি চলার জন্য অনেক সময় পেয়েছে। অর্থাৎ কম্পারেটিভলি কম গতিতে গতিশীল জায়গার মধ্যে ঘড়ি কিন্তু কি চলে, দ্রুত চলে বিদায় ঘড়িটা সময়টা বেশি চলে যায়। এটা কিন্তু গুণগতভাবেই দেখতে হবে। অর্থাৎ স্লো জায়গায়, মানে কম গতিতে গতিশীল জায়গায় ঘড়ি প্রচুর চলতে পারে, মানে ঘড়ি দ্রুত চলে। আর বেশি গতিতে গতিশীল জায়গায় ঘড়ি যেন চলতেই পারছে না, যার জন্য সময়টা কম লাগছে। এই অর্থেই বলা হয় যে মুভিং ক্লকস রান স্লো, অর্থাৎ দ্রুত গতিশীল জায়গার মধ্যে ঘড়ি চলার সময় কম পাচ্ছে। অর্থাৎ ধীর জায়গার মধ্যে ঘড়িটা, বা কম গতিতে গতিশীল বা স্থির জায়গার মধ্যে ঘড়িটা বেশি চলতে দেখা যায়, যার জন্য টুইন প্যারাডক্স, ওই যে বা যমজ ত্রুটির কথা বলা হয়, যে জন্মের পর যদি দুটা বাচ্চার মধ্যে একটাকে যদি আমরা মহাকাশযানে তুলে দিই, যার গতি আলোকের বেগের গতির থেকে কম গতিতে গতিশীল হচ্ছে,
আমরা দেখব সে মহাকাশযানে ঘুরে আসার পর এইখানে যাকে রেখে আসছিল তার বয়সটা বেড়ে গিয়েছে মানে, কারণ ওখানে সে যখন মহাকাশযানে ছিল তার ঘড়ি কিন্তু এভাবে চলতে পারেনি, কিন্তু ঘড়ি কম চলেছে কম্পারেটিভলি এই পৃথিবীতে যাকে রেখে গিয়েছিল তার থেকে। এটাকে যমজ ত্রুটি বলা হয়। তাহলে এই হচ্ছে কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন থেকে আমরা দেখব টি সমান T0/√1 - এটা কিন্তু সচল কাঠামোর সময়, এটা হচ্ছে অচল কাঠামো, এটা সচল কাঠামোর সময় ব্যবধান, এটা হচ্ছে অচল কাঠামোর সময় ব্যবধান, আর বাকি বিষয়গুলো ঠিকই আছে। তাহলে কাল দীর্ঘায়নটা কি? যে দুটা প্রসঙ্গ কাঠামো, অচল কাঠামো এবং সচল কাঠামো। যদি সময় ব্যবধানটা আমরা দেখব কোথায়, যে সচল কাঠামোর সময় ব্যবধানটা অচল কাঠামোর সময় ব্যবধান থেকে কম হচ্ছে, এটাকেই বলছি আমরা কাল দীর্ঘায়ন। আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মহাকাশ যানের চড়ে মহাশূন্য ভ্রমণে গেলেন। একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে এত মিটার বেগে গতিশীল মহাকাশ যানে চড়ে মহাশূন্য ভ্রমণে গেলেন, এবং 50 বছর পর মানে পৃথিবীর পঞ্জিকার অনুসারে 50 বছর পর পৃথিবীতে ফিরে এলেন। তার বয়স তখন কত হবে? মহাশূন্যচারীর বয়স তখন কত হবে? কি দেয়া আছে এখানে? আমরা দেখব ভূপৃষ্ঠ থেকে সময় ব্যবধান। পৃথিবীর পঞ্জিকা অনুসারে, মানে পৃথিবী থেকে সময়টা দেখেছে 50 বছর। আলোকের বেগ বা দ্রুতি বলো c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপর মহাশূন্যযানের বেগ v সমান 2.4 × 10⁸। এই তথ্যগুলো দেয়া আছে। বয়স বৃদ্ধি T0 আমরা দেখেছি T0 সমান T × √1 সমীকরণটা আমরা পেয়েছিলাম T সমান T0/√1 - বজ্র গুণন করলে আমরা পেয়ে যাচ্ছি T সমান এরকম। T এর মান 50, এর মান যদি আমরা বসাই 1 - v এর মান 2.4 × 10⁸, আর হচ্ছে 3 × 10⁸। আর স্কয়ার করে দিই। এটা হচ্ছে 50 × √এর মানটা আমরা করতে পারি 0.36। হয়ে যাবে 30। তাহলে মহাশূন্যচারীর বয়স হবে সে যদি
এখান থেকেই যাত্রা শুরু করতো, মানে 0 বয়সে, তাহলে তার বয়স হয়ে যেত কিন্তু 30। আর 30 বয়সে যাত্রা শুরু করেছে, যার জন্য 30 + 30। এই জন্যই মানে পৃথিবীতে থাকলে, পৃথিবীতে তার ওই যে কাউন্টার পার্ট বা তার যমজ অংশটার বয়স যদি 50 হতো, মহাশূন্য শূন্য জানে যেহেতু সে চলেছে, যার জন্য তার বয়স হচ্ছে 60 বছর। এরকম অসংখ্য উদাহরণ তোমরা বিভিন্ন বইয়ের মধ্যে পাবে। সাজান্তপন বইয়ের অনুশীলনের 1 নম্বর অঙ্কটা ঠিক এরকম। উদাহরণে আরো বা সৃজনশীল প্রশ্নে আরো এরকম অনেক অঙ্কই আছে। এই সাজান্তপন বইয়ের পাশাপাশি তোমরা ডক্টর আমির হোসেন খান এবং ইসাক, ডক্টর গোলাম হোসেন স্যারের বইটা, তারপর ডক্টর আলী আসগর স্যারের বই, বনি সুশান্ত বই, তোমরা এই বইগুলো যদি লক্ষ্য করো তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু পুরোপুরি তোমরা দেখবে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান 2য় পত্রের অষ্টম অধ্যায়ের শিখন ফল 5 এবং 6 এর অংশবিশেষ। 5-এ আমরা গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ এবং লরেন্জ রূপান্তর সমীকরণ ব্যাখ্যা করেছি। 6-এ আপেক্ষিকতা তত্ত্বের সাহায্যে আমরা কাল দীর্ঘায়ন বর্ণনা করেছি এবং এখান থেকে গাণিতিক সমস্যা করেছি। আর তোমরা বিভিন্ন বইগুলো থেকে কিন্তু বিষয়গুলো করবে এবং অনেক গাণিতিক সমস্যা আছে। তোমরা অবজেক্টিভটাও ঠিক এই দুটো সেকশনে যত অবজেক্টিভ প্রশ্ন আছে, যত সাবজেক্টিভ প্রশ্ন আছে তোমরা তৈরি করে ফেলবে। তোমাদের অ্যাসাইনমেন্টে এটা জমা দিতে হয় এবং খুব ভালো করে তোমরা পড়বে। স্বাস্থ্যবিধি মেনে তোমাদের তো চলতেই হচ্ছে, কারণ করোনার প্রকটটা অনেক বেড়ে যাচ্ছে। তোমরা সবাই ভালো থেকো।